আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে, যেটি খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট একটি টপিক। আমাদের মাধ্যমিক থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত প্রিপোজিশন দেখা যাচ্ছে আমাদের আসছেই, এবং আমরা গদ বাঁধা মুখস্থের মতো প্রিপোজিশন পড়েই যাচ্ছি। এতে যেটা হচ্ছে, আমাদের প্রিপারেশনটা 100% হচ্ছে না, যে কারণে প্রিপোজিশন আমরা প্রায়ই ভুল করছি। তো এই অবস্থায় আমরা চেষ্টা করব কিভাবে জাস্ট এক দুইটা নিয়মের মাধ্যমে কীভাবে অনেকগুলো প্রিপোজিশন একসাথে মনে রাখা যায়, বা কিভাবে প্রিপোজিশনগুলো আমরা নির্ভুল উপায়ে দ্রুততম সময়ে সলভ করতে পারি। কারণ আমাদের পরীক্ষার হলে টাইম লিমিটেড একটা ব্যাপার থাকে, আর সাথে আমাদের প্রিপারেশন থাকে হিউজ। তো সব একসাথে পড়তে গিয়ে আমাদের প্রায়ই অনেক সমস্যা হয়, যেই কারণে আমরা চেষ্টা করব একটু টেকনিক্যালি পড়ে কীভাবে প্রিপোজিশনটা আমরা মনে রাখতে পারি। তো চলেন আমরা আজকে শুরু করি। ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে প্রিপোজিশনটা করা যায় সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। আমরা এই যে একটা যে রাউন্ড, মোটামুটি একটা রাউন্ডের যে একটা সার্কেল আছে, এই পুরো সার্কেলটা, এই সার্কেলটাকে আমরা একটা বস্তু কল্পনা করি, বা কোনো একটা লক্ষ্যবস্তু আমরা এটাকে একটা কল্পনা করে নিই, যেটা আমাদের মূল প্রিপোজিশনটা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, এখন এইটা যদি আমাদের একটা লক্ষ্যবস্তু হয়, আমরা কি দেখতে পাচ্ছি? এই দিক থেকে একটা অ্যারো চিহ্ন, আমরা অ্যারো চিহ্নটা ফোকাস করব। হ্যাঁ, এই দিক থেকে একটা অ্যারো চিহ্ন এই লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছে। তার মানে কি, বাইরে থেকে কোনো কিছু, বা বাইরে থেকে কোনো কিছু আমার বস্তুর উপর দিকে আসছে। বাইরে থেকে কোনো কিছু যখন বস্তুর দিকে আসে, এরকম কোনো সেন্টেন্স বুঝালে সেখানে হয় টো। অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু বস্তুর দিকে যখন আসবে এরকম কিছু বোঝাবে, তখন আমরা বলবো টো। আবার এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তু থেকে বাইরের দিকে কোনো কিছু যাচ্ছে। তো আমরা যদি এটাকে একটা লক্ষ্যবস্তু ধরে নিই, তো লক্ষ্যবস্তু থেকে যখন বাইরের দিকে কোনো কিছু যাবে, গতিশীল বোঝাবে, তখন সেখানে হবে ফ্রম। তাহলে দেখেন, এখানে খুবই সিম্পল একটা ব্যাপার। যখন বাইরে থেকে কোনো কিছু লক্ষ্যবস্তুর দিকে আসবে, তখন আমরা বলবো টো। আর যখন লক্ষ্যবস্তু থেকে বাইরের দিকে কিছু যাবে, তখন সেটাকে আমরা বলবো ফ্রম। আর লক্ষ্যবস্তুর মাঝখানে, মানে লক্ষ্যবস্তুর ভিতরে যখন কোনো কিছু থাকবে, তখন সেটাকে বলবো আমরা ইন। ব্যাপারটা খুবই সিম্পল। জাস্ট আমরা যখন, যদি আমরা উদাহরণ দিয়ে বলতে চাই, ধরা যাক আমরা বলতেছি উই আর গোয়িং টু টাউন। আপনাদের সুবিধার জন্য আমি লিখে দিলাম। ধরা যাক আমরা বলতেছি উই আর গোয়িং টু টাউন। তার মানে কি, টাউন হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এবং আমরা একটা জায়গা থেকে লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছি। যেহেতু আমরা এখানে কি বললাম, কোনো জায়গা থেকে লক্ষ্যবস্তুর দিকে যখন আমরা যাব, তখন আমরা বলবো কি টো। সেম, উই আর গোয়িং টু টাউন। ওই টাউনটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তুর দিকে যেহেতু আমরা গতিশীল, বা লক্ষ্যবস্তুর দিকে যেহেতু আমরা যাচ্ছি, তো সেহেতু আমরা এটাকে কী প্রিপোজিশন দিতে পারি? সিম্পল, টো। তাহলে আমরা জাস্ট বুঝতে পারতেছি, যদি আমরা এইভাবে জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে মনে রাখতে পারি, আর কিছু সিম্পল উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রিপোজিশন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। ঠিক এরকম আমরা আরেকটা জিনিস দেখি। এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তুকে স্পর্শ করে যখন কোনো কিছু উপরে, এটা কি লক্ষ্যবস্তুর উপরের দিক। তো আমরা যদি এরকম কোনো সেন্টেন্স পাই যেটা আমাদের বস্তুর উপরে আছে এবং বস্তুর তলটা স্পর্শ করে আছে, তখন আমরা কি বলতে পারি? অন। যেমন এটা একটা কলমটা আমি এখানে রাখলাম, এটা যদি আমার লক্ষ্যবস্তু হয়, তো এই লক্ষ্যবস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কলমটা লক্ষ্যবস্তুর উপরে, সেক্ষেত্রে আমরা কি বলবো? অন। সেম জিনিস আবার আমরা বলতে পারি, যেমন এখন আমরা যদি কলমটাকে দেখি, এই ক্ষেত্রেও কলমটা উপরে, বাট এটা কোনো তল স্পর্শ করে নাই। যেহেতু এটা কোনো তল স্পর্শ করে নাই, সেহেতু আমরা এটাকে বলতে পারি অ্যাভব বা ওভার। ওই যে আমরা জাস্ট যদি এটা একটু খেয়াল করি, এটাও কি লক্ষ্যবস্তুর উপরে, বাট কোনো তল স্পর্শ করে নাই। যদি লক্ষ্যবস্তুর উপরে থাকে কিন্তু তল স্পর্শ না করে থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি অ্যাভব বা ওভার। জাস্ট সেম, জাস্ট এই অবস্থায় কলমটাকে আমরা কি বলতে পারি? অ্যাভব বা ওভার, নট অন। বাট এটা যদি আমার লক্ষ্যবস্তু স্পর্শ করা থাকে, তখন আমরা এটাকে বলতে পারি অন। ঠিক সেম, আমরা যদি এই অ্যারো চিহ্নটা খেয়াল করি, এটা কি দেখতে পাচ্ছি? বাইরে থেকে কোনো কিছু লক্ষ্যবস্তুর ভিতরে চলে গেছে। যদি বাইরে থেকে কোনো কিছু লক্ষ্যবস্তুকে ছেদ করে ভিতরে চলে যায়, তখন আমরা এটা বলতে পারি কি? ইনটো। ঠিক সেম, ভিতর থেকে যদি কোনো কিছু লক্ষ্যবস্তুকে ছেদ করে বাইরে চলে আসে, তখন আমরা সেটাকে বলতে পারি আউট অফ। অর্থাৎ ইনটু যা, আউট অফ তার বিপরীত। টো যা, ফ্রম তার বিপরীত। এর ইন মানে লক্ষ্যবস্তুর ভিতরে যা থাকবে,
অন মানে লক্ষ্যবস্তুর তল স্পর্শ করে উপরে আছে, অ্যাবভ ওভার মানে লক্ষ্যবস্তুর তল স্পর্শ করে নাই কিন্তু উপরে। জাস্ট সেম, যদি লক্ষ্যবস্তুর তল স্পর্শ না করে কিছু নিচের দিকে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি বেলো বা আন্ডার। তো এতক্ষণ আমি যা বললাম তা মনে রাখার সুবিধার জন্য আমি নিচে যে কোনটার কি কাজ এবং কোনটার কি বৈশিষ্ট্য ওইটা দিয়ে দিলাম। ওইটা তোমরা চাইলে বা আপনারা চাইলে এটা লিখে রাখতে পারেন বা এখান থেকে দেখেও মনে রাখতে পারেন। আসলে প্রিপজিশন পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু দেখা যায় যে আমরা যদি প্র্যাকটিসটা যদি আমরা একটু টেকনিক্যালি করতে পারি বা আমরা যদি একটু স্মার্ট ওয়েতে প্র্যাকটিসটা করতে পারি তাহলে আমাদের জন্য প্রিপারেশনটা অনেক ভালো হয়, আবার কম সময়ে আমরা চাইলেও অনেক কিছু করে ফেলতে পারি। যেমন এই ডায়াগ্রামটা যদি আমাদের মনে থাকে, এখন এই অনুযায়ী যদি আমরা বই দেখে কিছু উদাহরণ প্র্যাকটিস করে ফেলি তাহলে দেখা যাবে যে না, আমাদের মোটামুটি 70 থেকে 80% হয়ে গেল। তো যেহেতু আমরা জাস্ট একটা ডায়াগ্রাম থেকে 70 থেকে 80% করে ফেলতে পারতেছি, তো ইনশাল্লাহ আমরা যদি আর একটু প্র্যাকটিস করি তো ইনশাল্লাহ প্রিপজিশনে আমাদের 100% প্রিপারেশান হয়ে যায়। তো প্রিপজিশন 100% হয়ে যাওয়া মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও অনেক এগিয়ে যাওয়া। ধন্যবাদ। আর এখন যদি আপনারা উদাহরণ সহ আরও কিছু বুঝতে চান ডিটেলস, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।